প্রিয় দর্শক, সিটিভির পক্ষ থেকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। যারা আমার সামনে বসে আছেন এবং দূর দূরান্ত থেকে এই প্রোগ্রামটি দেখছেন, তাদের সবাইকে অনেক অনেক আমন্ত্রণ জানিয়ে শুরু করছে আমাদের এই টিচার লেড ডিজিটাল কন্টেন্ট ডেভেলপমেন্টের তৃতীয় সেশন। চলুন আমরা দেখে নেই আমাদের এই তৃতীয় সেশনটিতে কি রয়েছে। প্রথমেই আমরা যে কাজটি করব সেটি হলো প্রজেক্ট 1, ফোল্ডার পাওয়ার পয়েন্ট ফাইল খোলা এবং উইন্ডো পরিচিতি। অর্থাৎ আমরা একটি ফোল্ডার খুলব, সেখানে পাওয়ার পয়েন্টের একটি ফাইল খুলব এবং তার সঙ্গে পরিচিত হব। এরপর যেটি রয়েছে সেটি হলো প্রজেক্ট 2, অর্থাৎ অভ্র ব্যবহার করে কেমন করে বাংলা টাইপ করা যায় সেটি আমরা দেখব। আমরা যখন আগের সেশনটিতে স্কিল আইডেন্টিফিকেশন করছিলাম তখন আপনারা বলছিলেন যে কম্পিউটার এবিসি এবং সেখান থেকে যাওয়া দরকার টাইপ। সেশনের প্রথম যে কাজটি রয়েছে সেখানে প্রজেক্ট 1, চলুন যাওয়া যাক একটি ফোল্ডার কেমন করে ওপেন করা যায়। ডেস্কটপ এনভায়রনমেন্টে আমি যদি একটি ফোল্ডার ওপেন করতে চাই, তাহলে মাউস পয়েন্টারটি এই মাঝখানে রেখে আমি যদি রাইট বাটন ক্লিক করি, নিউতে যাওয়ার পর ফোল্ডার, দেখুন যে ফোল্ডারের নিচের যে লেখা অংশটুকু নিউ ফোল্ডার, এই অংশটুকু সিলেক্টরত অবস্থায় আছে। এই অবস্থায় আমি যদি চাই যে আমার নিজের একটা নাম দিতে, সেটি কিন্তু এখন দেওয়া সম্ভব। আমি এটার নাম দিলাম ডিসি, অর্থাৎ ডিজিটাল কন্টেন্ট। এবার আমি যদি বাইরে একটি ক্লিক করি, ফোল্ডারটি এই নামটি নিয়ে নিল। কিন্তু কোনো কারণে যদি বাইরে ক্লিক পড়ে যায় এবং এই নামটি যদি সিলেক্টরত অবস্থায় না থাকে, তাহলে কিন্তু নামটি আর চেঞ্জ করা যাবে না। সেই ক্ষেত্রে আমরা রাইট বাটন ক্লিক করে রিনেম অপশনে গিয়ে আমি পুনরায় এটার কোনো নাম দিতে পারি। তাহলে মনে রাখবো যে ফোল্ডারটি কেমন করে ওপেন করা যায়। আরও একবার দেখে নিই। ডেস্কটপ এনভায়রনমেন্টে মাউস পয়েন্টার রেখে রাইট বাটন ক্লিক, দেন সেখান থেকে নিউ থেকে আমরা চলে যাব আরেকটি যে উইন্ডো আসছে আমাদের, সেখান থেকে সবার উপরে অবস্থান করতেছে ফোল্ডার, এই জায়গাটিতে চলে যাব। এখানে ক্লিক করলেই ফোল্ডারটি চলে আসবে। দেখুন নিউ ফোল্ডার কথাটি সিলেক্টরত অবস্থায় আছে। যদি কখনো কোনো কারণে ক্লিক পড়ে যায়, তাহলে কিন্তু সেই লেখাটি আর সিলেক্টরত অবস্থায় নাই। সেক্ষেত্রে আমরা রাইট বাটন ক্লিক করে রিনেম অপশনে গিয়ে আমি আমার পছন্দের নামটি দিতে পারি। আপনারা যখন তৈরি করবেন তখন নিজের নামে একটি ফোল্ডার এই জায়গাটিতে তৈরি করবেন। আমি এটার নাম দিলাম ডিসি, আর এটি আমাদের সবার জন্য। এবার এই ফোল্ডারটি আমি ওপেন করব, আর ওপেন করার জন্য আমি ডাবল ক্লিক করে ওপেন করতে পারি, অথবা একটা ক্লিক করে কিবোর্ড থেকে এন্টার দিয়ে ওপেন করতে পারি। আমরা যারা তুলনামূলকভাবে নিউ ইউজার, অর্থাৎ প্রথম দিকের ব্যবহারকারী, তাদের জন্য কিন্তু ডাবল ক্লিক করা কঠিন। সেই ক্ষেত্রে আমরা একটা ক্লিক করে কিবোর্ড থেকে এন্টার দিতে পারি। আরেকটি অপশন আছে ওপেন করার জন্য, সেটি হলো রাইট বাটন ক্লিক করে ওপেন, এখান থেকেও ক্লিক করা যেতে পারে। অর্থাৎ তিনটা রাস্তা আমরা দেখলাম। একটি হলো ডাবল ক্লিক করে ওপেন করা, একটি হলো একটা ক্লিক করে কিবোর্ড থেকে এন্টার বাটনে চাপ দিয়ে ওপেন করা, আরেকটা হলো রাইট বাটন ক্লিক করে ওপেনে গিয়ে ফোল্ডারটি ওপেন করা। যেটি আমাদের জন্য সহজ সেটি আমরা অবলম্বন করব। আর ক্লিক মানেই আমাদের বুঝতে হবে লেফট বাটন ক্লিক, আর রাইট ক্লিক মানে রাইট বাটন ক্লিক। অর্থাৎ মাউসের আমাদের যে দুইটা অপশন আছে, একটা হলো লেফট সাইড আর একটা হলো রাইট সাইড, এই দুইটা সাইডকে বোঝানো হয়। লেফট ক্লিক মানে মাউসের আপনার যে বাঁ দিক, মাউসেরও সেটা বাঁ দিক, আপনার যেটা ডান দিক, মাউসেরও সেটা ডান দিক। অর্থাৎ এই জায়গাটি আমাদের স্পষ্ট হতে হবে। যখনই বলবো যে ক্লিক করুন, আপনাকে কিন্তু লেফট সাইডে ক্লিক করতে হবে। ওকে, ফোল্ডারটি ওপেন করা হলো। এবার এখানে আমি একটি পাওয়ার পয়েন্টের ফাইল ওপেন করব। পাওয়ার পয়েন্টের ফাইল কেন? কারণ আমরা ডিজিটাল কন্টেন্ট যখন তৈরি করি তখন প্রেজেন্টেশনের জন্য আমরা সেখানে পাওয়ার পয়েন্টকে বেছে নিয়েছি উপস্থাপনের জন্য। কারণ আমি আমার তথ্য, ভিডিও কিংবা টেক্সট এগুলো তুলে ধরার জন্য একটা প্রেজেন্টেশন সফটওয়্যার লাগবে না? তো প্রেজেন্টেশন সফটওয়্যার যেটি আমাদের জন্য সবচেয়ে বেশি ইজি এবং এটি অপারেট করা ইজি এবং সহজলভ্য, সেই ধরনের একটা প্রেজেন্টেশন সফটওয়্যার আমরা চুজ করেছি এই ডিজিটাল কন্টেন্ট যারা তৈরি করবে তাদের জন্য। কেন আমরা এই পাওয়ার পয়েন্টটিকে চুজ করলাম? কারণ হলো আপনার কাছে ডেস্কটপ অথবা ল্যাপটপ আছে মানেই হলো পাওয়ার পয়েন্ট আছে। কারণ কম্পিউটার আছে মানে আমার এটার মধ্যে এমএস অফিস থাকবে, আর এমএস অফিস থাকা মানে সেখানে পাওয়ার পয়েন্ট থাকবে। কিন্তু অ্যাডোবি প্রিমিয়ার এবং ফ্ল্যাশ সেগুলো অতিরিক্ত হিসেবে আপনাকে ইনস্টল করে নিতে হবে। তাছাড়া আপনাকে কোনো একটা জায়গায় গিয়ে সেটি ভালোভাবে শিখে তারপর ব্যবহার করতে হবে। কিন্তু পাওয়ার পয়েন্ট ব্যবহার করতে হলে অত বেশি ট্রেনিংয়ের আসলে প্রয়োজন নেই। এটি তুলনামূলক অনেক সহজ এবং এটি যে কোনো জায়গায় পাওয়া যায় সহজেই। ফলে আমরা এই পাওয়ার পয়েন্ট টুলটিকে পছন্দ করেছি আমাদের এই ডিজিটাল কন্টেন্ট উপস্থাপনের জন্য। তাহলে এখানে আমাকে একটি পাওয়ার পয়েন্ট ফোল্ডার ওপেন করতে হবে। কেন? আমি আমার তথ্যগুলো যাতে শিক্ষার্থীদের সামনে উপস্থাপন করতে পারি। খেয়াল করি সবাই স্ক্রিনে। আবারও
এই সাদা জায়গায় মাউস পয়েন্টারটি রেখে রাইট বাটন ক্লিক, সেখান থেকে নিউ, আর নিউ থেকে ডান দিকে আরেকটি যে উইন্ডো আসলো সেখান থেকে দেখুন যে অনেকগুলো অপশন আছে এখানে, উপরের দিকে ফোল্ডার, নিচে অনেকগুলো অপশন দেখা যায়। এর মধ্যে একটি আছে মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন। এর মধ্যে যদি ক্লিক করি চলে আসলো মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন। দেখুন ভিতরে লেখাটি সিলেক্ট হয়ে আছে। এই অবস্থায় আপনি চাইলে এর নামটা দিয়ে দিতে পারেন। যেমন আমাদের প্রথম প্রজেক্টটি ছিল কি, প্রজেক্ট 1, বাইরে একটি ক্লিক করলাম আর নামটি নিয়ে নিল। এখানে আরেকটি কথা বলে রাখি যে এটি হলো আমি উপস্থাপনের জন্য একটি ফাইল ওপেন করলাম। কখনো কখনো এমন হবে যে আমাকে ছবি এনে রাখতে হবে, এর মধ্যে ভিডিও এনে এখানে রাখতে হবে, যেগুলো নিয়ে আমি প্রেজেন্টেশনটি তৈরি করব। আর যখন তৈরি করব তখন আমি প্রজেক্ট 1-এ তৈরি করব। আর ছবিগুলো যখন আমি রাখবো খুঁজে পাওয়ার সুবিধার জন্য এখানে আপনি পিকচার নামক একটি ফোল্ডার ওপেন করে নিতে পারেন, পিকচার, এবং একইভাবে আরেকটা ফোল্ডার ওপেন করে নাম দিয়ে রাখতে পারি ভিডিও। অর্থাৎ আমি যখন পিকচার এবং ভিডিও ডাউনলোড করব তখন এগুলো আমার এই ফোল্ডারের ভিতরে যে পিকচার ফোল্ডারটি আছে এবং ভিডিও ফোল্ডারটি আছে এর মধ্যে না রাখবো। আরও একটি ফোল্ডার ওপেন করা হলো ভিডিও। ওকে, এবার চলুন আমরা একটু পাওয়ার পয়েন্টের সঙ্গে পরিচিত হয়ে নিই। ডাবল ক্লিক করে ওপেন করা হলো প্রজেক্ট 1। যখনই ডাবল ক্লিক করে ওপেন করা হলো এবং তার চেহারাটি দেখুন এমন, বলতেছি যে ক্লিক টু অ্যাড ফার্স্ট স্লাইড, অর্থাৎ তুমি এখানে ক্লিক করো প্রথম স্লাইডের জন্য। ক্লিক করা হলো, চলে আসলো প্রথম স্লাইড। এখানে আরেকটি কথা শুরুতেই বলে নিই, সেটি হলো আমরা যে প্রোগ্রামটা এখানে ব্যবহার করছি এটি হলো মাইক্রোসফট অফিস এর ভার্সন 7, অর্থাৎ অফিস 7-এর যে ভার্সনটি সেটি আমরা ব্যবহার করতেছি। 10 এবং 13 অনেকটা কাছাকাছি, আর 7টা একটু আগে। ইউজার ফ্রেন্ডলি কিন্তু 7, সেই ক্ষেত্রে আমরা 7টা ইউজ করতেছি যাতে আমরা সহজে আমাদের বিষয়গুলোকে রপ্ত করতে পারি। ওকে, চলুন একটু পরিচিত হয়ে নেই এখানে কি আছে। প্রথমে যেটি রয়েছে যে মেনু বার, যেটা আমরা দেখতে পাচ্ছি যে হোম, ইনসার্ট, ডিজাইন, অ্যানিমেশন, স্লাইড শো, রিভিউ, ভিউ, এগুলো হচ্ছে মেনু বার। নিশ্চয়ই আমাদের মনে আছে এগুলো মেনু বার। এবং মেনু বারের মধ্যে প্রথম যে মেনুটি আছে হোম, এই মেনুটি খুব গুরুত্বপূর্ণ। আমরা যখন ডিজিটাল কন্টেন্ট তৈরির কাজগুলো করি আমাকে কিন্তু সবসময় থাকতে হবে এই হোম মেনুতে। কোনো কারণে যদি আপনি অন্য কোনো মেনুতে থাকেন আর এখানে থেকে যদি খুঁজেন যে আমার কালারটি কোথায় আছে কিংবা লেখাটিকে আমি কিভাবে বড় করব, ছোট করব বা বোল্ড করব, এগুলো কিন্তু এখানে খুঁজে পাওয়া যাবে না। যাবে না কেন? কারণ আমি কিন্তু প্রপার জায়গাটিতে নেই, আমাকে থাকতে হবে হোমে। এখানে থাকলে আমি এই সুবিধাগুলো পাবো। আমি কালার চেঞ্জ করতে চাই, ডানে নিতে চাই, বামে নিতে চাই, যে কোনো পরিবর্তন আনতে চাই না কেন সেটি আমি এখন করতে পারবো। অর্থাৎ কাজের সময়, এডিটিংয়ের সময় আপনাকে সবসময় থাকতে হবে হোম মেনুতে, এটি আমাদের মনে রাখতে হবে। আর বাঁ দিকে আরেকটি অপশন আছে যেটাকে অফিস বাটন বলা হয়, এটারও কিছু ফাংশন এখানে রয়েছে। আপনারা যদি খেয়াল করেন দেখুন, নতুন একটি পৃষ্ঠায় যাওয়ার জন্য এখানে অপশনটি আছে, একটি ফাইল খোলার জন্য এখানে ব্যবস্থা আছে, সেভ করার ব্যবস্থা আছে, নতুন নামে সেভ করতে চাইলে তারও ব্যবস্থা আছে, প্রিন্ট বা অন্যান্য অপশনগুলো এখানে আছে, এখান থেকে বের হয়ে যাওয়ার ব্যবস্থাও আছে। সুতরাং এর সঙ্গেও আপনাদের একটা পরিচয় থাকতে হবে। কখনো কখনো এমন হবে একটি ফাইলকে যখন আপনি পুনরায় কোনো নামে নিতে চান তখন সেক্ষেত্রে আমরা এই অফিস বাটনের সাহায্য নিয়ে সেভ এজ দিয়ে আমরা এটি করে থাকি। তারপর হোম বাটনের আন্ডারে দেখেন এখানে আছে যে টুলবার, এটিকে আমরা কি নামে ডাকি? টুলবার। ভেরি গুড, টুলবার। এবং টুলবারের এদিকে যদি একটু তাকান দেখেন ফন্ট লেখা আছে যে জায়গাটি, এবং এখানে দেখেন যে একটা বাউন্ডারির মতো আছে, অর্থাৎ এই জায়গাটি হলো ফন্টের আন্ডারে আছে। অর্থাৎ এইটুকুকে আমরা বলি একটা কমান্ড গ্রুপ, অর্থাৎ ফন্ট বা ফন্টের সাথে সম্পৃক্ত কতগুলো বিষয় নিয়ে এখানে এই কমান্ড গ্রুপটি। তার নিচের দিকে দেখেন একটা এরো আছে, এই ড্রপডাউন যে মেনুটি আছে এটার মধ্যে ক্লিক করলে যেগুলো আমরা দেখতে পাচ্ছি সবগুলোকে মিলে একত্রে বলা হয় হোম রিবন। এভাবে আমাদের প্রত্যেকটা মেনুর আন্ডারে যে টুলবারগুলো রয়েছে সেখানে সুবিধাগুলো আমাদের আছে, সেই সুবিধাগুলো নিয়েই আমরা তৈরি করি আমাদের ডিজিটাল কন্টেন্ট। তারপর আছে ইনসার্ট। আমরা যখন প্রেজেন্টেশন তৈরি করি কখনো কখনো ছবি আনতে হয়, অডিও আনতে হয়, ভিডিও আনতে হয়। এই আনার কাজটি অর্থাৎ স্লাইডের মধ্যে কোনো কিছু সংযোজনের কাজটি আমরা করে থাকি এই ইনসার্ট মেনুর সাহায্য নিয়ে। যেমন আপনি যদি এখানে একটা চার্ট আনতে চান, গ্রাফ আনতে চান, সেই কাজটিও কিন্তু আপনাকে এই ইনসার্ট মেনু থেকেই করতে হবে। দেখুন যখন ইনসার্ট মেনুতে ক্লিক করা হলো আর এখানে কিন্তু আপনি কি টেবিল আনতে চান, পিকচার, ক্লিপ আর্ট, ফটো অ্যালবাম, শেপস, স্মার্ট আর্ট, চার্ট ইত্যাদি অনেকগুলো অপশন আছে কিন্তু, অর্থাৎ এগুলো সব এখন এখানে আনা যাবে। তাহলে প্রত্যেকটা মেনুর কিন্তু খুব চমৎকার চমৎকার ফাংশন রয়েছে যেগুলো আমরা ব্যবহার করে, যেগুলোর সাহায্য নিয়ে আমরা ডিজিটাল কন্টেন্টটি তৈরি করে থাকি। এরপর আছে ডিজাইন। নিশ্চয়ই মনে আছে আমরা আগের সেশনে কিন্তু বলেছি যে আমাদের ডিজাইন কেমন হওয়া উচিত, অর্থাৎ এই ডিজাইনটি হলো
আমার ব্যাকগ্রাউন্ডটি কেমন হবে। এখানে বেশ কিছু ডিজাইন ডিফল্ট দেয়া আছে। আপনি যদি টুলবারের এই জায়গাটিতে ক্লিক করেন তাহলে এখানে যে ডিজাইনগুলো আছে সেগুলো সে নিয়ে নেবে। আমরা সবসময় সাদা আর সাদার উপর টেক্সট কালো এটি আমরা পছন্দ করি, আর এটি দেখতেও অনেক সুন্দর। এই স্টাইলগুলো যদি আপনার পছন্দ না হয় তাহলে আর বাইরে যদি যেতে চান ব্যাকগ্রাউন্ড স্টাইল থেকে আপনি নিতে পারেন। এখানে কিছু স্টাইল দেওয়া আছে, সেগুলো যদি নিতে চান নিতে পারেন। আর এর বাইরে যদি আরও বেশি দরকার হয় তাহলে ফরম্যাট ব্যাকগ্রাউন্ড, সেখানে গিয়ে আপনি আপনার পছন্দের স্টাইলটি নিয়ে আসতে পারেন। ফরম্যাট ব্যাকগ্রাউন্ডে যাবার পর এখানে বেশ কিছু অপশন আছে। সলিড ফিল, অর্থাৎ আপনি কালার দিয়ে ফিল করবেন, এখানে পছন্দের কালার দিয়ে। এটি যদি আপনার পছন্দ না হয় আপনি গ্রেডিয়েন্ট ফিলে যেতে পারেন, এখানে কিছু কালার দেয়া আছে সেগুলো নিতে পারেন। আর এটিও যদি পছন্দ না হয় আপনি পিকচার টেক্সচারে যেতে পারেন। তাহলে টেক্সচার ফিল দিয়েও আমি আমার ব্যাকগ্রাউন্ডটাকে করতে পারি। আপনি যদি এটি চান যে আমার ব্যাকগ্রাউন্ডটা এরকম থাকবে সেটাও নিতে পারেন। অর্থাৎ আপনি যখন ফরম্যাট ব্যাকগ্রাউন্ডে যাবেন অনেকগুলো অপশন কিন্তু এই জায়গাটিতে আছে। আপনি আপনার পছন্দ মতো কোনো একটা অপশন এখান থেকে নিতে পারেন। তবে খেয়াল রাখতে হবে অবশ্যই সেই ব্যাকগ্রাউন্ডটা হতে হবে লাইট, কোনোভাবেই যেন এটি কারোর চোখে না লাগে। অনেক কালার ব্লাইন্ড স্টুডেন্ট কিন্তু আমাদের ক্লাসে থাকে, সেই বিষয়গুলো মাথায় রেখে আপনাকে কালার চুজ করতে হবে। এখানে আরেকটা বিষয় যে আপনার যদি স্লাইড সংখ্যা বেশি থাকে আর আপনি যদি এই ফরম্যাট ব্যাকগ্রাউন্ডের অপশনটি নিয়ে আপনি আপনার স্লাইড ডিজাইনটি চেঞ্জ করেন তাহলে ক্লোজ করে যদি বের হয়ে আসেন তাহলে শুধু যে স্লাইডটিতে আছেন এটিই হবে। আর যখন অ্যাপ্লাই টু অল ক্লিক করবেন আর আপনার স্লাইড যদি থাকে 50টি তাহলে সবগুলো হয়ে যাবে। আমরা বের হয়ে যাই এখান থেকে। আর অবশ্যই আমরা আমাদের সবচেয়ে বেশি আমরা পছন্দ করব আমাদের যেটি আছে যে সাদা। তাহলে ডিজাইনের বিষয়টি আমরা একটু দেখলাম। এরপর আছে অ্যানিমেশন, অর্থাৎ আমরা আমাদের কন্টেন্টের প্রয়োজনে কখনো কখনো অ্যানিমেশন ব্যবহার করে থাকি। এই অ্যানিমেশন বার থেকে নিয়ে থাকি কাস্টম অ্যানিমেশনের সহযোগিতা নিয়ে, এটি আমরা পরবর্তীতে দেখব। তারপর আছে স্লাইড শো। হ্যাঁ বন্ধুরা, এই জায়গাটি খুব ভালো করে মনে রাখতে হবে। স্লাইড শোটা আমরা করব, আমাদের প্রয়োজনে কখনো কখনো স্লাইড শো করা লাগবে। অর্থাৎ পাওয়ার পয়েন্টের দুইটা মোড। এখন যে মোডে আমি আছি এটা হচ্ছে ওয়ার্কিং মোড। আর যখনই আমি, যেমন ধরুন এখন কোন মোডে আছি আমি, প্রেজেন্টেশন মোড। অর্থাৎ যখনই আমি শিক্ষার্থীদের সামনে তুলে ধরি তখন কিন্তু এই মোডে, দুইটা যে কোনো আপনি বলতে পারেন, ওয়ার্কিং মোড অথবা এডিটিং মোড। আর যখনই আমি প্রেজেন্টেশন করি তখন সেটি হলো প্রেজেন্টেশন মোড। এখন একটা বিষয় খেয়াল করেন আপনারা, আমার এখানে স্লাইড সংখ্যা কত? 3টা। কেমন করে বুঝলাম? যে বাঁ দিকে এটি দেখাচ্ছে। আর এই যে দেখাচ্ছে এটাকে কি বলে আসলে? স্লাইড ভিউয়ার। অর্থাৎ আমার এখানে কতগুলো স্লাইড আছে আমি বাঁ দিকে তাকিয়ে সেটি ধরতে পারি। আমি এখন কত নম্বর স্লাইডে আছি? এখন 2। অর্থাৎ বাঁ দিকে স্লাইড ভিউয়ারের মধ্যে তাকালে যেটি সিলেক্ট হয়ে আছে এটি ডান দিকে প্রদর্শিত হবে। এখানে লেখা আছে এবিসি আর এখানে লেখা আছে ধরুন সাপোজ ক্যামব্রিয়ান। এখন স্লাইড শো আমরা যে করি এখান থেকে দেখুন টুলবারে যে অপশনটি আছে ফ্রম বিগিনিং, ফ্রম কারেন্ট, কাস্টম স্লাইড শো, আপনি আপনার পছন্দ মতো তৈরি করে নিতে পারেন। এই দুইটা জায়গায় একটু খেয়াল করেন। ফ্রম বিগিনিং তার মানে কয় নাম্বার থেকে আমি এখন আছি, কয় নাম্বারে? 2। আর ফ্রম বিগিনিংয়ে যখন ক্লিক করব তখন শুরু হবে 1 থেকে। আর ফ্রম কারেন্ট যেখানে আছে সেখান থেকে, তাই না? আচ্ছা, এই জায়গাটি আমরা যখন প্রেজেন্টেশনে যাই তখন আমাদের খুব দ্রুত কাজগুলো করতে হয়। তখন হয়তো এই টুলবারে গিয়ে স্লাইড শোতে গিয়ে এভাবে কাজ করার জন্য এত সময় আমরা নিতে পারি না। সেই ক্ষেত্রে আমরা শর্টকাট যে কিগুলো আছে তার সাহায্য নিই। যেমন আমি যদি এখন কিবোর্ড থেকে F5-এ চাপ দিই স্লাইড শো শুরু হয়ে গেল। আবার বের হওয়ার জন্য স্কেপ। এবার খেয়াল করুন আমি কত নম্বর স্লাইডে আছি? 2। আর যখনই আমি F5-এ ক্লিক করলাম প্রেজেন্টেশন শুরু হলো কোন জায়গা থেকে? শুরু থেকে, 1 নম্বর থেকে। এর মানে হলো যে F5-এ আপনি যখন চাপ দিবেন আপনি যদি 10 নম্বর স্লাইডে থাকেন আর প্রেজেন্টেশন শুরু হবে কত নম্বর স্লাইড থেকে? 1 নম্বর থেকে। তাহলে এই বিষয়টি মাথায় রাখতে হবে। আবার আমি এখন 2 নম্বর স্লাইডে আছি, যদি কারেন্ট স্লাইডটি আমি প্রদর্শনে চাই তাহলে কি করতে হবে? শিফট F5। অর্থাৎ F5 এবং শিফট F5 এই দুইটা জিনিস মনে রাখতে হবে আমাদের। বের হওয়ার জন্য কোথায় চাপ দিব? স্কেপ। আরেকটি জায়গা আছে প্রেজেন্টেশনের জন্য, সেটি হলো নিচে দেখুন, নিচের দিকে তাকিয়ে দেখুন স্লাইড শো। যখন মাউস পয়েন্টারটি আমি নিয়ে গেলাম লেখা আসছে স্লাইড শো। তার বাঁ দিকে যেটি আছে স্লাইড সর্টার, তার বাঁ দিকে যেটি আছে নর্মাল মোড, অর্থাৎ আমি এখন যে মোডে আছি। সর্টারে ক্লিক করে দেখুন যে আপনার যতগুলো স্লাইড আছে সবগুলো অ্যাট এ গ্ল্যান্স দেখাচ্ছে একসাথে। আর তার পাশে যেটি আছে সেটি হলো স্লাইড শো। এটি আবার আপনি যদি এই জায়গাটিতে ক্লিক করে প্রেজেন্টেশনে যান তাহলে আপনি যে স্লাইডটিতে থাকবেন সেটি কিন্তু প্রদর্শিত হবে। তাহলে
স্লাইড শো এর বিষয়টি আমরা নিশ্চয়ই মাথায় রাখবো। এরপর যেটি আছে রিভিউ ভিউ, সেই জায়গাগুলো কখনো কখনো হয়তো আমাদের প্রয়োজন হয়, যেমন স্লাইড মাস্টার যদি কখনো কখনো দরকার হয় সেক্ষেত্রে আমরা এই সাহায্যগুলো নেই। আপাতত ডিজিটাল কন্টেন্ট তৈরিতে খুব বেশি আপনাদের লাগবে না। তাহলে এর সঙ্গে আমরা একটু পরিচিত হলাম, কি বলেন? একটু পরিচয় হয়েছেন আমাদের। আরেকটা বিষয় মাথায় রাখতে হবে, যখনই আপনি এখান থেকে বের হবেন আপনাকে সেভ করে বের হতে হবে। যে কাজটি আপনি করেন না কেন সেটা সেভ দিয়ে যাবেন। সেভ দেওয়ার জন্য উপরে দেখেন একটা অপশন আছে, যে শর্টকাট বা টুলবার থেকে আমরা এই সহযোগিতাটা নিয়ে আমরা সেভ করতে পারি, অথবা কিবোর্ড থেকে কন্ট্রোল এস, সেভ হয়ে গেল। ঠিক আছে, আপনারা পরে পরীক্ষা করে দেখবেন এটি।